আসসালামু আলাইকুম। আজকে আমরা মুদ্রার মূল্য এবং ফিশার তথ্য নিয়ে আলোচনা করব। উম মুদ্রার মূল্য বলতে কি বোঝায়? মুদ্রার মূল্য বলতে এর ক্রয় ক্ষমতাকে বোঝানো হয়। মুদ্রার মূল্য হচ্ছে মুদ্রার ক্রয় ক্ষমতা, অর্থাৎ মুদ্রা দিয়ে যতটুকু জিনিস ক্রয় করা যায় ওই নির্দিষ্ট মুদ্রার ক্রয় ক্ষমতা বা হচ্ছে মূল্য সেটাই। যেমন এই ৳১০ দিয়ে যদি একটা কলম কেনা যায় তাহলে এই ৳১০ আ মূল্য বা ওই ৳১০ যে মুদ্রা সেটার মূল্য হচ্ছে একটি কলম। আচ্ছা। প্রামাণ্য কিছু সংখ্যা, যেমন একজন অর্থনীতিবিদ যার নাম হচ্ছে হ্যানসেন, তিনি বলেছেন মুদ্রা যা ক্রয় করে তাই মুদ্রার মূল্য। আবার এভাবেও সংজ্ঞায়ন করা যায়, মুদ্রা নির্দিষ্ট এককের বিনিময়ে যে পরিমাণ দ্রব্য সেবা পাওয়া যায় তাকে মুদ্রার মূল্য বলা হয়। তবে মুদ্রার মূল্য এবং দাম স্তর নিয়ে কথা বলেছেন বিখ্যাত অর্থনীতিবিদ আরভিং ফিশার। তিনি বলেছেন যে মুদ্রার মূল্য এবং দাম স্তর বিপরীতভাবে সম্পর্কিত, অর্থাৎ মুদ্রার মূল্যটাকে আমরা বলতেছি ভিএম, অর্থাৎ ভ্যালু অফ মানি, মুদ্রার মূল্য, আর দাম স্তরের সম্পর্কটা হচ্ছে বিপরীত, অর্থাৎ দাম স্তর যত বৃদ্ধি পাবে মুদ্রার মূল্য তত কমে যাবে। এখন এখানে আমরা নতুনভাবে যেটা শুনতেছি সেটা হচ্ছে দাম আর দাম স্তর। কোনো একটা দ্রব্যের মূল্য বোঝাতে আমরা ব্যবহার করি দাম, আর যখন অর্থনীতিতে প্রচলিত সকল দ্রব্য সেবার গড় মূল্য আমরা হিসাব করি তখন সেটাকে বলা হয় হচ্ছে দাম স্তর। আমরা এই চ্যাপ্টারে মুদ্রার মূল্যটা আসলে নির্ভর করে একক কোনো জিনিসের দামের ক্ষেত্রে নয়, বরং দাম স্তরের উপরে। ওভারঅল কোনো দেশে প্রচলিত সকল দ্রব্য সেবার গড় মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে মুদ্রার মূল্য কমে যাবে। আচ্ছা, তোমাদের একটু আগে যেটা বলা হয়েছে যে ৳১০ দিয়ে একটা কলম পাওয়া যায়, অর্থাৎ একটা কলমের দাম ৳১০। এখন ব্যাপারটা যদি এমন হয় যে কলমের দাম ৳১০ থেকে বেড়ে ৳১৫ হচ্ছে, তাহলে দেখো আগে ৳১০ মূল্য ছিল একটা কলম, এখন বেশি টাকা লাগতেছে। মানে কি? কখন বেশি লাগে? যখন মুদ্রার মূল্য বা মান কমে যাচ্ছে তখনই মূলত বেশি মুদ্রার প্রয়োজন হচ্ছে, অর্থাৎ দাম বা দাম স্তর যখন বৃদ্ধি পাবে তখন মুদ্রার মূল্য হ্রাস পাবে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই, দেখি এই এখন এই দাম আর দাম স্তরের এই সম্পর্কটা আমরা হচ্ছে গ্রাফের মাধ্যমে দেখতে পারি। এই যে দেখো, যখন ভ্যালু অফ মানি V1 তখন হচ্ছে দাম স্তর হচ্ছে P1। তাহলে দাম স্তরটা যখন P1 থেকে বৃদ্ধি পেয়ে এই যে P2 তে চলে যাবে, অর্থাৎ দাম স্তরটা আগের থেকে বড় কোনো লেভেলে চলে যাবে, তখন আসলে কি ঘটে দেখো তো? তখন দেখো যে মুদ্রার ভ্যালুটা কমে গেল, অর্থাৎ মুদ্রা যখন P1 ছিল দাম স্তর তখন আহ, মুদ্রার ভ্যালুটা ছিল VM1, অর্থাৎ বেশি। আর যখন দাম স্তর বেড়ে গেল, জিনিসপত্রের সব এভারেজ দাম বা গড় মূল্য বৃদ্ধি পেল, তখন ভ্যালু অফ মানি কমে গেল। এবং বিপরীতটাও সত্য, যদি P2 থেকে P1 এ চলে আসে তখন হচ্ছে VM2 থেকে VM1 এ চলে যাবে। এখন আমরা ওই যে একক প্রতি মুদ্রার মূল্যটা একটু হিসাব করে দেখি। যেমন সম্প্রতি ডিজেলের দাম চেঞ্জ হয়েছে। আগে ৳১০০ ১ লিটার ডিজেল পাওয়া যেত, তাহলে ৳১ কতটুকু পাওয়া যাবে? ওই ১০০ ভাগের ১ ভাগ পাওয়া যাবে। আর বর্তমানে সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে ৳১১৫। তাহলে ৳১ এখন কতটুকু পাওয়া যাবে? সেটা ১১৫ ভাগের ১ ভাগ। আমরা যারা ফ্র্যাকশন বুঝি তারা আমরা জানি যে ১/১০০ বা ১০০ র ১ আর ১১৫ র ১ সেটা ১০০ র ১টা হচ্ছে বড়। দাম স্তর বৃদ্ধি পেলে মুদ্রার মান যে কমে যাচ্ছে, অর্থাৎ ৳১ আগে যে ভ্যালুটা ছিল তেলের বিপরীতে, সেই তেলের বিপরীতে এখন তেলের দাম বৃদ্ধি পাওয়াতে মুদ্রার মান বা মূল্যটা কমে গেছে, কারণ 1/100 গ্রেটার দ্যান 1/115। যারা বোঝো না তারা একটু ভালো করে শোনো। আমি একটা রিলেট করবে এইভাবে, মনে রাখার সুবিধার্থে এই এক্সাম্পলটা দেওয়া হচ্ছে।
এটা ভাইটাল কোনো এক্সাম্পল না, শুধু মনে রাখার স্বার্থে যাদের মনে থাকে না। ধরো তোমার বাবার সম্পদ আছে, তোমরা এখন 2 ভাই বোন, তাহলে তুমি যতটুকু সম্পদ পাবে, ধরো যে তোমরা 2 জন ভাই আছো, তাহলে 2 জনের মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাবে। এখন তোমার আরো একজন ভাই নতুন করে জন্ম নিল, তার মানে সম্পদটা 3 জনের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। মানে নিচে, উপরে হচ্ছে তোমার বাবা আর নিচে হচ্ছে তুমি, অর্থাৎ নিচে তোমার বাবার যত সন্তান বৃদ্ধি পাবে, আসলে তোমার প্রত্যেক ভাইয়ের সম্পদের পরিমাণ তত কমে যাবে। অর্থাৎ এই নিচের সংখ্যাটা ভগ্নাংশে যত বাড়ে, বড় হয়, তত এই ভগ্নাংশের মানটা কমে যায়, উপরের সংখ্যাটা যদি একই থাকে। তাহলে আমরা বুঝতেই পারতেছি উপরে 1 আছে দুইটাতেই, আর এখানে আছে 1/100 আর 1/15। তাহলে আমরা স্পষ্টতই বুঝতে পারতেছি এখানে যেহেতু ভাইয়ের সংখ্যা কম, তার মানে এখানে সম্পদ বেশি ভাগ পাবে না। বা হচ্ছে নিচের সংখ্যাটা যেহেতু ছোট, উপরের সংখ্যা দুইটারই একই, তাহলে যেটা ছোট নিচে সেটাই আসলে বড়। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে দাম স্তর যদি বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে মুদ্রার মূল্যটা কমে যাবে। ওকে, এখন আমরা একটু পরের স্লাইডে যাই, গিয়ে দেখি যে কি ঘটে। তার আগে এগুলো ইরেজ করে নেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মুদ্রার চাহিদা। মুদ্রার চাহিদার আইডিয়াটা হচ্ছে জনগণ বা দেশের মানুষজন এবং ব্যবসায়ী সম্প্রদায়, এই জনগণের মধ্যে তো ব্যবসায়ীরাও, এই জন্য শুধু জনগণই রেখেছি। একটি নির্দিষ্ট সময়ে দেশের জনগণ বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ নগদ অর্থ, এটা মনে রাখতে হবে। চাহিদার গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে নগদ অর্থ বা মুদ্রা মানুষের কাছে যেটা হাতে রাখতে মানুষ চায়, সেটা হচ্ছে চাহিদার মধ্যে গণ্য হবে। তাহলে চাহিদাটা কি? নির্দিষ্ট সময়ে দেশের জনগণ বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ নগদ অর্থ নিজের কাছে রাখতে চায়, সেটা হচ্ছে মুদ্রার চাহিদা। আচ্ছা, মুদ্রা মানুষ কেন নিজের কাছে রাখতে চায়? আমরা সেগুলোকে আসলে 3টা জায়গায় নিয়ে আসতে পারি, অর্থাৎ মোটা দাগে 3টা জিনিসে 3টি কারণে মানুষ নিজের কাছে রাখতে চায়। একটা হচ্ছে লেনদেন চাহিদা। লেনদেন চাহিদাটা হচ্ছে আমরাই তো বিভিন্ন জিনিস কিনতে হয়, এই যে দোকান থেকে কিনতে হয়, এটাই হচ্ছে লেনদেন। তাহলে লেনদেনের জন্য আমাদের কাছে টাকা রাখতে হয় বা মুদ্রা রাখতে হয়। সতর্কতামূলক, আনএক্সপেক্টেড অনেক সিচুয়েশন একটা ফ্যামিলি বা একটা মানুষের লাইফে আসে, হঠাৎ করে সে অসুস্থ হতে পারে, মেডিকেলে যেতে হতে পারে, আরো এই ধরনের নানান কিছু যেটা আমরা জানি না, হঠাৎ চলে আসতেও পারে। এরকম সতর্কতামূলক আমরা একটা টাকা বা মুদ্রা আমাদের কাছে রাখি, সেটাকে বলা হয় প্রিকশনারি ডিমান্ড। মানে এটা একটা মুদ্রা রাখার কারণ। আরেকটা কারণ হচ্ছে ফটকা চাহিদা। তাহলে আমরা এই 3টার অবশ্য ব্যাখ্যা পরের পেজে করেছি, তাহলে চলো আমরা পরের পেজে যাই, তারপরে এটা নিয়ে বিস্তারিত কথা বলি। আচ্ছা, তাহলে লেনদেন জনিত চাহিদা, সেটা আমরা বলেছি যে দেশের জনগণ লেনদেনের উদ্দেশ্যে যে পরিমাণ অর্থ বা মুদ্রা নিজের কাছে রাখতে চায় সেটা। তাহলে এটা হচ্ছে লেনদেনের পরিমাণ যখন বাড়বে, তখন বলতো মুদ্রার চাহিদা বাড়বে না কমবে? মানুষ যত বেশি লেনদেন করবে, মানুষের তত বেশি হচ্ছে মুদ্রা লাগবে। তার মানে লেনদেন যদি বাড়ে, তাহলে মুদ্রার চাহিদা বাড়বে। আবার এই লেনদেন চাহিদাটা আয়ের উপরও নির্ভর করে, কারণ মানুষের আয় যখন বৃদ্ধি পাবে, তখন সে বেশি লেনদেন করবে, এই কারণে তার হচ্ছে বেশি মুদ্রা দরকার হবে। সতর্কতামূলক চাহিদা, সেটা হচ্ছে আমরা অলরেডি বলেছি। ফটকা চাহিদাটা আসলে কি? ফটকা চাহিদাটা হচ্ছে ফটকা কারবারের জন্য, অর্থাৎ লাভের প্রত্যাশায়, স্পিকুলেটিভ বলা হচ্ছে ডিমান্ড ফর মানি। মানে লাভের প্রত্যাশা থেকে মানুষের কাছে সেই টাকাটা থাকবে কি থাকবে না, যে টাকাটা মানুষ সিদ্ধান্ত নেয়, সেটা হচ্ছে স্পিকুলেটিভ ডিমান্ড ফর মানি। আমরা জানি এই স্মল আর দিয়ে ইন্টারেস্ট রেট বোঝানো হয়। তাহলে এটা নির্ভর করে মূলত এই ইন্টারেস্ট রেটের উপরে। আচ্ছা, ইন্টারেস্ট রেটটা যখন বৃদ্ধি পাবে, অর্থাৎ ব্যাংকে টাকা রাখলে মানুষ যখন বেশি মুনাফা পাবে বা লাভ পাবে বা সুদ পাবে, তখন মানুষ কি করবে? নিজের কাছের টাকা ব্যাংকে রাখবে। ধরো যে ব্যাংক এখন মাত্র 5% টাকা দেয়, অর্থাৎ 1 বছর 100 টাকা ব্যাংকে রাখলে 5 টাকা দেয়, আর 1 লাখ টাকা রাখলে 5,000 টাকা দেয়। কিন্তু ব্যাংক এবার ঘোষণা করলো যে সে, আমরা বোঝার সুবিধার্থে বড় একটা অ্যামাউন্ট নিচ্ছে, ধরো যে 50%, আর বা ইন্টারেস্ট রেটটা 50%। অর্থাৎ কেউ যদি ব্যাংকে এখন 1 লাখ টাকা রাখে, তাহলে এই 1 লক্ষ টাকা সহ পরের বছর, 1 বছর পরে সে 1.5 লক্ষ টাকা পাবে। সে চিন্তা করবে আচ্ছা নিজের কাছে অথবা কোনো ব্যবসায় লাগানোর থেকে তাহলে এখানে দেওয়া বেটার অপশন। অর্থাৎ আর যখন বৃদ্ধি পাবে ইন্টারেস্ট রেট, তখন মানুষ আর নিজের কাছে অর্থ রাখবে না। তাহলে
ইন্টারেস্ট রেটের সাথে বা এই আর এর সাথে এই সম্পর্কটা কেমন? এই সম্পর্কটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? তাহলে আর এর সাথে এই যে স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানির সম্পর্কটা হচ্ছে কি? এটার মধ্যে যে সম্পর্কটা আছে সেটা হচ্ছে নেগেটিভ রিলেশন আছে, ওকে? আর এস এর মধ্যে সম্পর্কটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? আমরা বুঝতে পেরেছি। তাহলে স্পেকুলেটিভ ডিমান্ড আর যত বৃদ্ধি পাবে মানুষ তত নিজের কাছে, মুদ্রার চাহিদাটা হচ্ছে নিজের কাছে মানুষ কত রাখতে চায়, তাহলে আর যত বৃদ্ধি পাবে মানুষ নিজের কাছে টাকা না রেখে ব্যাংকে রাখবে বা ব্যাংকে রাখাটাই মানুষ পছন্দ করবে। সুতরাং ইন্টারেস্ট রেট যত বৃদ্ধি পাবে মানুষ নিজের কাছে টাকা রাখবে না, মিন্স অর্থ চাহিদা কমে যাবে, আর ইন্টারেস্ট রেট কমে গেলে মানুষ নিজের কাছে বেশি রাখতে চাবে, অর্থাৎ অর্থের চাহিদা বৃদ্ধি পাবে। ওকে, বুঝেছি আমরা। সেটাকে আমরা গ্রাফে উপস্থাপন করেছি। আমরা আগের গ্রাফে যেভাবে দেখেছি এই রকম এখানেও আমরা দেখতে পাবো। আমরা এখানে এম দ্বারা বুঝেছি অর্থের ফটকা চাহিদা, মানে নিজের কাছে সে কতটুকু রাখবে সেটা। তাহলে দেখো এম নট আর হচ্ছে আর নট, আর যখন বেশি তখন দেখো আর এই যে আর ওয়ান থেকে আর নটটা পরিমাণটা আর কি বেশি। তাহলে আর যখন আর নটে অর্থাৎ বেশি ইন্টারেস্ট ব্যাংক দেয় তখন মানুষ কিন্তু নিজের কাছে আর টাকা রাখতেছে না, ব্যাংকে বেশি রাখতেছে, মানে ডিমান্ড কমে ফেলেছে, এই জন্য এম নট। আর যখন কমে যদি যায় কোনো কারণে, ব্যাংক আর আগের মতো সুদ দিতে ইন্টারেস্ট ফিল করতেছে না বা তাদের ব্যবসা ভালো নেই, সেই ক্ষেত্রে তারা যদি ইন্টারেস্ট রেট কমে দেয় মানুষ তখন আর ব্যাংকে এত টাকা রাখবে না, তখন মানুষ নিজের কাছে বেশি টাকা রাখতে চাইবে, সেই জন্য তখন মুদ্রার চাহিদাটা বেড়ে যাবে, অর্থাৎ এম থেকে এম ওয়ানে চলে আসবে, অর্থাৎ এই যে আর এবং আর এম এর মধ্যে ফটকা চাহিদার মধ্যে মানুষের যে সম্পর্কটা সেটা হচ্ছে নেগেটিভ, জাস্ট ডিমান্ড এবং প্রাইসের মতো। সো এটাও আমরা সহজেই বুঝে গেছি। এখন মুদ্রার চাহিদা সম্পর্কে জানলাম, কিন্তু মুদ্রার যোগানটা কে দেয়? আচ্ছা, বাংলাদেশে মুদ্রার যোগানটা দেয় হচ্ছে এই যে বিবি, মানে হচ্ছে কি বলতো, বাংলাদেশ ব্যাংক, ওকে? তাহলে আমাদের যে সেন্ট্রাল ব্যাংক আছে এটার নাম হচ্ছে বিবি বা বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংক হচ্ছে অর্থের মুদ্রার যোগানটা দেয়। কোন মুদ্রার যোগান দেয়? সেটা হচ্ছে এই যে সিইউ, মানে কারেন্সি ইন সার্কুলেশন। আমাদের হাতে যত কাগজি নোট আছে, ওই 1, 2, 5 টাকার নোট বাদ দিয়ে ওইগুলো কারা দেয়? ওইগুলো হচ্ছে অর্থ সচিবের স্বাক্ষর থাকে, অর্থাৎ ওইগুলো সরকারি নোট বলে এই জন্য। আর বাকিগুলো হচ্ছে ব্যাংক নোট। এটাও তোমাদের বলে দেই, সরকারি নোট এবং ব্যাংক নোট। সরকারি নোটগুলোতে কার স্বাক্ষর থাকে? সচিবের। খেয়াল করে দেখবে যে 1 টাকার নোটে যার স্বাক্ষর আছে আর 10 বা 50 বা 1000 টাকার নোটে যার স্বাক্ষর আছে, দুইজন ব্যক্তি আলাদা সবসময়। আচ্ছা, তাহলে এই কারেন্সি ইন সার্কুলেশন, সরকারের নোট আর হচ্ছে ব্যাংক নোট, এই দুইটা মিলে যা আছে এটা হচ্ছে কারেন্সি ইন সার্কুলেশন। তাহলে ডিমান্ড ডিপোজিটটা কি? ডিমান্ড ডিপোজিটটা হচ্ছে ওই যে আমরা ব্যাংকে কিছু আমানত রেখেছি, এটার এগেইনস্টে ব্যাংক আমাদের কি দিয়েছে? ক্রেডিট কার্ড দিয়েছে, ডেবিট কার্ড দিয়েছে, অথবা আমাদেরকে কি দিয়েছে? চেক। তাহলে আমরা যখনই ব্যাংকের বুথে যাব অথবা ব্যাংকে যাব তখনই ব্যাংক আমাদের টাকাটা সঙ্গে সঙ্গেই দিয়ে দিবে। এই জন্য এটাকে মুদ্রার সাপ্লাই বলা হচ্ছে। তবে মুদ্রার সাপ্লাইটা কি হবে এটা নিয়ে অর্থনীতিবিদরা কয়েকভাবে সংজ্ঞায়ন করেছেন। প্রসিদ্ধ এখন যেটা সেটা হচ্ছে এই M1, M2, M3 এইভাবে সংজ্ঞায়ন করা হয়। M1টাকে বলা হয় বেস বা ভিত্তি মানি, বেস যেটা ভিত্তি। আর M2, M3 কে বলা হয় ব্রড মানি। এই M2 থেকেও M3 বেশি ব্রড মানি। তাহলে M1 এ কি আছে? শুধুমাত্র কারেন্সি ইন সার্কুলেশন, অর্থাৎ জনগণের হাতে যে মুদ্রাটা আছে, মানে কাগজি টাকা অথবা কয়েন সেটা। আর ডিমান্ড ডিপোজিট বলেছি ওই যে ব্যাংকে যাওয়া মাত্রই ব্যাংক যে জিনিসগুলো নিয়ে ব্যাংকে যাওয়া মাত্রই ব্যাংক টাকা দিয়ে দেয় সেটাকে বলা হয় হচ্ছে ডিমান্ড ডিপোজিট। তাহলে এটার সাথে যদি টাইম ডিপোজিটটা যোগ করা যায় তাহলেই এটা হচ্ছে M2 তে পরিণত হয়, অর্থাৎ M1 থেকে M2 আরো একটু বড়। এখানে ডিমান্ড ডিপোজিটের সাথে টাইম ডিপোজিটটাও হিসাব করা হয়। টাইম ডিপোজিটটা কি? ওই যে আমরা কমার্শিয়াল ব্যাংকে বিভিন্ন মেয়াদে টাকা রাখি, যে 6 মাস, 1 বছর, 3 বছর, কিন্তু সেই টাকাগুলো আমরা নির্দিষ্ট সময় পরে উঠাতে পারি, অথবা আমাদের প্রয়োজনে আমরা সেই ডিপোজিটটা ভাঙতে পারি, সেই জন্য এটাকেও ভেঙে টাকা নিতে পারি, অথবা এইগুলো আরেকজনের কাছে বিক্রিও করা যায়, যে আমার এই যে ব্যাংকে এটা আছে এটা তুমি দিয়ে টাকা নাও, এইভাবেও আমরা এটাকে মুদ্রায় রূপান্তর করতে পারি, অর্থাৎ বিনিময়ের কাজে লাগাতে পারি, সেই জন্য এটাকেও এখানে
M2 এর মধ্যে নেওয়া হয়েছে। আর M3টা যেটা হচ্ছে M2 এর সাথে, অর্থাৎ কারেন্সি ইন সার্কুলেশন, ডিমান্ড ডিপোজিট, টাইম ডিপোজিট, এটার সঙ্গে যুক্ত করা হয়েছে এই আর্থিক সম্পদ, যেমন শেয়ার, বন্ড। বিভিন্ন কোম্পানি যারা শেয়ার কিনেছে, এই শেয়ার কেনা বেচা করা যায়, তোমরা জানো। বন্ডও কেনা বেচা করা যায়, অর্থাৎ এগুলো দিয়ে বিভিন্ন বিনিময় সৃষ্টি করা যায়। এগুলোর মাধ্যমে বিনিময় হিসেবে এগুলো যেহেতু কাজ করে, সেই জন্য বৃহৎ অর্থে এগুলোকেও আমরা মুদ্রার মধ্যে নিয়ে নিয়েছি। এই জন্য এটাকে বলা হয় ব্রড মানি। আর প্রথম এম হচ্ছে বেস বা ভিত্তি মানি, আর M2 কে বলা হয় ব্রড মানি। তাহলে মুদ্রার যোগান কারা দেয় আমরা বুঝেছি। আর মুদ্রার যোগান বলতে কি বোঝায়, একটা জিনিস মেনশন করি আমরা, এরপরে এটা জানার জন্য M2 M3 আমরা জেনেছি, আমরা M1 নিয়ে ইন্টারমিডিয়েটে কথা বলবো। সেটা হচ্ছে কারেন্সি ইন সার্কুলেশন আর ডিমান্ড ডিপোজিট। অর্থাৎ মুদ্রার যোগান বলতে আমরা বুঝবো যে আমাদের হাতে যে টাকাগুলো আছে সেগুলো, আর হচ্ছে ডিমান্ড ডিপোজিট সেগুলো। আর হচ্ছে এখন তাহলে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। ওকে, এবার একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব আমাদের জানতে হবে, সেটা হচ্ছে মুদ্রার পরিমাণ তত্ত্ব। তাহলে মুদ্রার পরিমাণ তত্ত্বটা কি বলে? মুদ্রার পরিমাণ তত্ত্বটা আসলে মুদ্রার পরিমাণের উপর ভিত্তি করে মুদ্রার মূল্য নির্ধারণ করে যে তত্ত্বটা দিয়েছিলেন অধ্যাপক আরভিং ফিশার 1911 সালে, সেটাকেই বলা হচ্ছে মুদ্রার পরিমাণ তত্ত্ব। যেহেতু এই তত্ত্ব দিয়েছিলেন আরভিং ফিশার, এই জন্য এই তত্ত্বটাকে ফিশার তত্ত্বও বলা হয়ে থাকে। ঠিক আছে? তাহলে এই তত্ত্ব উনি কি বলেছেন, মূল বক্তব্যটা কি? এই তত্ত্ব বলেছে অন্যান্য অবস্থা স্থির থাকলে মুদ্রার পরিমাণ এবং দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক হবে। আচ্ছা, তাহলে সমানুপাতিক হবে মানে কি? আমরা তো বলেছি যে মুদ্রার পরিমাণ, এটা আমরা বুঝছি, মুদ্রার পরিমাণটা হচ্ছে মানি সাপ্লাই। আর হচ্ছে দাম স্তর, দাম স্তরটাও আমরা পড়েছি। তাহলে সমানুপাতিক সম্পর্কটা কি? সমানুপাতিক সম্পর্কটা হচ্ছে মুদ্রার পরিমাণ যে অনুপাতে বাড়বে বা কমবে, দাম স্তরও সেই অনুপাতে বাড়বে বা কমবে। যেমন ধরো মুদ্রার পরিমাণ দ্বিগুণ হয়ে গেল, তাহলে দাম স্তর কি হবে? সমানুপাতিক বৃদ্ধি হলে দাম স্তরও দ্বিগুণ হবে। আবার উল্টাটা যদি হয়, মুদ্রার পরিমাণ অর্ধেক হয়ে গেল, তাহলে দাম স্তর অর্ধেক হয়ে যাবে। এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। আর আরও একটা জিনিস আমরা এই তত্ত্বের প্রথমে বলেছি যে এই যে মুদ্রার পরিমাণের সাথে দাম স্তরের একটা সম্পর্ক আমরা একটু আগেই দেখেছি। এই যে আমাদের হচ্ছে ভিএমটাকে আমরা বলি হচ্ছে ভ্যালু অফ মানি। এটা ইকুয়ালস টু, আমরা দেখেছি এটা হচ্ছে 1/P। তাহলে ভিএম সমান হচ্ছে 1/P। ঠিক আছে, আমরা এইটা দেখে এসেছি। তাহলে এই যে ধরো যে প্রথমে মুদ্রার পরিমাণ বাড়লো, তাহলে দাম স্তর কি হবে? দাম স্তর, মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলো, দাম স্তরও দ্বিগুণ হবে। তাহলে ভ্যালু অফ মানিতে কি হবে? এই যে আমরা বলেছি ওই যে পুত্র আর পিতার, এই যে এখানে পি আগে যত ছিল তার থেকে দ্বিগুণ হয়ে গেছে, তার মানে কি এটার মানটা কমে গেছে, অর্থাৎ ভ্যালু অফ মানিটা তখন অর্ধেক হয়ে যাবে। তাহলে মুদ্রার পরিমাণের সাথে দাম স্তরের যেমন সম্পর্ক আছে, আবার দাম স্তর যেহেতু ভ্যালু অফ মানির সাথে সম্পর্কিত, এই জন্য মুদ্রার পরিমাণ যদি কোনো দেশ বৃদ্ধি করে, তাহলে তাদের মুদ্রার মানটা কমে যাবে। এখন এই তত্ত্বে তিনি কিছু শর্ত নিয়েছিলেন, এগুলো আসলে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের শর্ত, যে চাহিদা ও যোগান সবসময় সমান থাকবে, পূর্ণ নিয়োগ অবস্থা বিদ্যমান থাকবে, অর্থের প্রচলন গতি স্থির থাকবে, অর্থ শুধু বিনিময়ের মাধ্যম হিসাবেই গণ্য হবে। এই বিষয়গুলো উনি নিয়েছিলেন। আমরা মূল বক্তব্যটা বুঝে গেছি। এখন আমরা দেখি যে ফিশার যে কথাটা বলেছিলেন সেই কথাটা আসলে হয় কিনা। তবে ফিশার এই তত্ত্বটা আবার খুব স্মার্টলি একটা সুন্দর ইকুয়েশনের মাধ্যমে দেখিয়েছেন, সেটাকে বলা হয় হচ্ছে ফিশারের বিনিময় সমীকরণ। এটা খুবই সুন্দর একটা জিনিস। ওই বিনিময় সমীকরণে তিনি বলেছেন অর্থনীতিতে যেহেতু পূর্ণ নিয়োগ বিদ্যমান থাকে, অর্থাৎ এম ভি সমান হচ্ছে পিটি। তাহলে আমরা দেখে নেই এমটা কি আর ভিটা কি, পিটা কি আর টিটা কি। এমটা হচ্ছে মানি সাপ্লাই, মুদ্রার যোগান। ভিটা হচ্ছে ভেলোসিটি বা প্রচলন গতি। এই জিনিসটা আমাদের কাছে নতুন ভাবে আসলো, ভেলোসিটিটা। ভেলোসিটি খুব কঠিন কিছু না। নির্দিষ্ট সময়ে, ধরো এক বছরে মুদ্রা, একটা 10 টাকার নোট বা 500 টাকার নোট এক বছরে যত মানুষের কাছে যাবে, এটা হচ্ছে তার প্রচলন গতি। যদি এক বছরে 5 জন মানুষের কাছে যায়, তাহলে মুদ্রার প্রচলন গতিটা হবে 5। পিটা আমরা জানি প্রাইস লেভেল, টি হচ্ছে ট্রানজ্যাকশন, একটা দেশের লেনদেনের পরিমাণ। তাহলে এই হলো তার এটার ব্যাখ্যা। তিনি বলেছেন এম ভি, এই যে
মুদ্রার যে সাপ্লাইটা থাকবে সেই সকল মুদ্রা যতবার হাত বদল করবে সেটা মিলে যেটা হবে সেটা সমান হবে হচ্ছে প্রাইস ইনটু ট্রানজ্যাকশন। ওই দেশে যত লেনদেন হয়েছে সেটাকে যদি প্রাইস দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা, আর এই যে মুদ্রার পরিমাণ আর তার ভেলোসিটিতে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে এই দুটো সমান হবে। আচ্ছা, তাহলে বর্তমানে আরো একটা জিনিস আছে, আমরা যখন মুদ্রা সাপ্লাই করলাম আমরা দেখেছি কারেন্সির সাথে সাথে আরেকটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট আছে। সেটাকে আমরা এই ইকুয়েশনে যদি সংযুক্ত করি তাহলে আমরা এইভাবে ইকুয়েশনটাকে লিখতে পারি। অর্থাৎ এখন শুধু কাগজে মুদ্রাই নাই, ওই যে ব্যাংকে গেলেই আমাদের ডিমান্ড ডিপোজিট চাওয়া মাত্রই ব্যাংক আমাদের টাকা দিয়ে দিচ্ছে, ওই জিনিসটাকে আমরা ইনকর্পোরেট করবো বা অন্তর্ভুক্ত করে নিব। সেটার জন্য আমরা এই যে বিভিন্ন মেয়াদি আমানতের যে সাপ্লাই সেটাকে এম প্রাইম, এই মেয়াদি আমানতের যে ভেলোসিটিটা আছে সেটাকে ভি প্রাইম দিয়ে চিহ্নিত করেছি। এখন আমরা এখানে দেখেছি যে মানি সাপ্লাইয়ের সাথে প্রাইসের সম্পর্কটা ব্যাখ্যা করে এই তত্ত্ব, সেই জন্য আমরা হচ্ছে প্রাইসের জন্য এই তত্ত্বটাকে, এই সমীকরণটাকে সলভ করেছি। অর্থাৎ এই যে পিটিটাকে এই পাশে নিয়ে এসেছি, তারপরে পিটা রেখে এখানে গুণ আকারে আছে, এই পাশে এসে ভাগ হয়ে গেছে। অর্থাৎ প্রাইসের জন্য আমরা এটাকে সলভ করে রাখলাম, কারণ আমরা দেখতে চাই যে আসলেই মানি সাপ্লাই বাড়লে আনুপাতিক সম্পর্ক আছে কিনা মানি সাপ্লাইয়ের সাথে প্রাইসের। ওকে, তাহলে আমরা দেখি যে আসলেই এই তত্ত্ব যা বলেছেন অধ্যাপক ফিশার সেটা হোল্ড করে কিনা। আমরা একটু এক্সাম্পল নিই। আচ্ছা, আমরা আমাদের ধরো যে দেওয়া আছে সহজের জন্য এম 100 মানি সাপ্লাই, তারপরে হচ্ছে ভেলোসিটি 4, তারপরে আছে হচ্ছে ব্যাংক সৃষ্ট ঋণপত্র সেটাও 100, আর এটারও ভেলোসিটি আমরা ধরে নিছি সহজ হিসাবের জন্য 4। তবে বাস্তবে হচ্ছে মুদ্রার প্রচলন গতি বেশি আর ঋণপত্রের প্রচলন গতি একটু কম, অর্থাৎ এটা কম হাত বদল করে, আর লেনদেনের পরিমাণ হচ্ছে 10। তাহলে আমরা ওই যে ইকুয়েশনটা সলভ করেছিলাম সেখানে একটু এগুলোর ভ্যালুটা বসাই। এই যে 149 ভাগ 10, এই সব মিলে আমরা প্রাইসটা পাচ্ছি হলো 400 400 800, আর 800 ভাগ 10 হচ্ছে 80। তাহলে আমরা এখন দেখি যে দাম মূল্য কি বলে মুদ্রার পরিমাণটা একটু ডাবল করে দেখি কি হয়, আসলেই প্রাইস লেভেল ডাবল হয় কি না। আচ্ছা, মুদ্রার পরিমাণ তাহলে আমরা দ্বিগুণ করে দিই। মুদ্রা আমার আগে ছিল এম কত 100, আবার হচ্ছে এম প্রাইম ছিল 100, দুইটা মুদ্রার পরিমাণে আমি ডাবল করে দিলাম। তাহলে 200 গুণন 4 ভেলোসিটি আর ট্রানজ্যাকশন ঠিক রেখেছে, ওই যে অন্যান্য অবস্থা ঠিক রেখে যদি মুদ্রার পরিমাণটা বাড়ানো হয় তাহলে যে অনুপাতে বাড়বে প্রাইস লেভেল সেই অনুপাতে বাড়বে। তাহলে আমরা মুদ্রার পরিমাণটা দ্বিগুণ করেছি, দেখা যাক এখন আমার এই যে প্রাইস লেভেল দ্বিগুণ হয় কিনা। চলো হিসাবটা করি। তাহলে এখানে হচ্ছে 800, 4 দুগুণে 8, 800 প্লাস 800 1600, 1600 ভাগ 10 160। আগে কত ছিল? আগে ছিল হচ্ছে আমার 80। তাহলে এই 80 টাকা ছিল দাম স্তর, আর এখন মুদ্রার পরিমাণ ডাবল করে দেওয়াতে দাম স্তর কত হয়েছে 160 হয়েছে। অর্থাৎ ফিশার যে ইকুয়েশনটা দিয়েছিলেন যে হ্যাঁ একটা দেশ চাইলেই অনেক মুদ্রা ছাপতে পারে না, কারণ সে যত বেশি মুদ্রা ছাপবে তত তার ওই মুদ্রার ভ্যালু কমে যাবে, আলটিমেটলি তার দেশ এই মুদ্রা ছাপা দিয়ে উন্নতি হবে না, শুধু মুদ্রার ভ্যালু কমে যাবে। অর্থাৎ যে অনুপাতে মুদ্রার পরিমাণ বৃদ্ধি করা হবে সেই অনুপাতে দাম বাড়বে, আর দাম বাড়লে কি হবে? দাম বাড়লে ওই যে ভিএম যেটা আছে আমরা দেখেছি ভিএম সমান 1/p, অর্থাৎ টাকার ভ্যালুটা কি হবে ধীরে ধীরে শুধু কমে যাবে। অর্থাৎ তার এই কথাটা তিনি প্রমাণ করেছেন এবং এটা হোল্ড করে। সুতরাং সরকার চাইলেই হচ্ছে দাম বৃদ্ধি করতে পারে না। ওকে, আমরা বুঝেছি এবং এই ফিশারের তত্ত্বটাও আমরা সুন্দরভাবে দেখেছি। আশা করি সবাই বুঝেছো। এরপরেও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে সামনে কখনো তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।